হিমাংশু বাবু বলিলেন, বাবাজি একদিন হঠাৎ সরে পড়লেন, সেই থেকে এই ঘরটা খালি পড়ে আছে। গল্প শুনিতে শুনিতে বাড়ি আসিয়া পৌঁছিলাম। চায়ের সরঞ্জাম প্রস্তুত ছিল। বারান্দায় টেবিল পাতিয়া, তাহার উপর চা, কচুরি, পাখির মাংসের কাটলেট, ডিমের অমলেট ইত্যাদি বহুবিধ লোভনীয় আহার্য ভুবন খানসামা সাজাইয়া রাখিতেছিল। আমরা বিনা বাক্য ব্যয়ে চেয়ার টানিয়া লইয়া উক্ত আহার্য বস্তুর সৎকারে প্রবৃত্ত হইলাম। সৎকার কার্য অল্পদূর অগ্রসর হইয়াছে, এমন সময় বারান্দার সম্মুখে মোটর আসিয়া থামিল। কুমার ত্রিদীপ অবতরণ করিলেন। মোটরের পশ্চাতে আমাদের সুটকেস কয়টা বাঁধা ছিল, সেগুলো নামাইবার হুকুম দিয়া কুমার আমাদের মধ্যে আসিয়া বসিলেন। ব্যোমকেশের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিলেন, কদ্দূর? ব্যোমকেশ অনিশ্চিত ভাবে মাথা নাড়িয়া বলিল, বেশি দূর নয়, তবে দু একদিনের মধ্যেই একটা হেস্তনেস্ত হয়ে যাবে আশা করি। আজ একবার শহরে যাওয়া দরকার। পুলিশের কাছ থেকে কিছু খোঁজ খবর নিতে হবে। কুমার ত্রিদীপ বলিলেন, বেশ তো, চলুন আমার গাড়িতে ঘুরে আসা যাক। এখন বেরোলে বেলা 12টার মধ্যেই ফেরা যাবে। ব্যোমকেশ মাথা নাড়িল, আমার একটু সময় লাগবে, সন্ধ্যের আগে ফেরা হবে না, একেবারে খাওয়া দাওয়া করে বেরোলেই ভালো হয়। কুমার বলিলেন, সে কথাও মন্দ নয়। হিমাংশু, তুমিও চলো না হে, খুব খানিক হৈ হৈ করে আসা যাক, অনেক দিন শহরে যাওয়া হয়নি। হিমাংশু বাবু কুণ্ঠিত ভাবে বলিলেন, না ভাই, আমার আজ আর যাওয়ার সুবিধে হবে না, একটু কাজ। ব্যোমকেশ বলিল, না, আপনার গিয়ে কাজ নেই, অজিত থাকুক, আমরা দুজনে গেলেই যথেষ্ট। এই বলিয়া কুমারের দিকে তাকাইল। তাহার চাহনিতে বোধহয় কোনো ইশারা ছিল, কারণ কুমার বাহাদুর পুনরায় কি একটা বলতে গিয়া থামিয়া গেলেন। বেলা 11টার সময় ব্যোমকেশ কুমারের গাড়িতে বাহির হইয়া গেল। যাইবার আগে আমাকে বলিয়া গেল, চোখ দুটো বেশ ভালো করে খুলে রেখো, আমার অবর্তমানে যদি কিছু ঘটে লক্ষ্য করো। তাহাদের গাড়ি ফটক পার হইয়া যাইবার পর হিমাংশুবাবুর মুখ দেখিয়া বোধ হইল তিনি যেন পরিত্রাণের আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়াছেন। আমরা তাহার বাড়িতে আসিয়া অধিষ্ঠিত হওয়াতে তিনি যে সুখী হইতে পারেন নাই, এই সন্দেহ আমাকে পীড়া দিতে লাগিল। দেওয়ান কালীগতিও উপস্থিত ছিলেন। তিনি অতিশয় বুদ্ধিমান ব্যক্তি। আমাদের মুখের ভাব হইতে মনের কথা আন্দাজ করিয়াছিলেন কিনা বলিতে পারি না, কিন্তু তিনি আমাকে ডাকিয়া লইয়া বারান্দায় চেয়ারে উপবেশন করিয়া নানা বিষয়ে সম্ভাষণ করিতে লাগিলেন। হিমাংশু বাবুও কথাবার্তায় যোগ দিলেন। ব্যোমকেশ সম্বন্ধে বেশি আলোচনা হইল। ব্যোমকেশের কীর্তিকলাপ প্রচার করিতে আমি কোনোদিনই পশ্চাৎপদ নই। সে যে কত বড় ডিটেকটিভ তাহা বহু উদাহরণ দিয়া বুঝাইয়া দিলাম। তাহার সাহায্য পাওয়া যে কতখানি ভাগ্যের কথা সে ইঙ্গিত করিতেও ছাড়িলাম না। শেষে বলিলাম, হরিনাথ মাস্টার যে বেঁচে নেই এ কথা আর কেউ এত শিগগির বের করতে পারত না। দুজনেই চমকিয়ে উঠলেন। বেঁচে নেই? কথাটা বলিয়া ফেলা উচিত হইল কিনা বুঝিতে পারিলাম না। ব্যোমকেশ অবশ্য বারণ করে নাই, তবু মনে হইল না বলিলেই বোধহয় ভালো হইত। আমি নিজেকে সংবরণ করিয়া লইয়া রহস্যপূর্ণ শিরস সঞ্চালন করিলাম। বলিলাম, যথা সময়ে সব জানতে পারবেন। অতঃপর 12টা বাজিয়া গিয়াছে দেখিয়া আমরা উঠিয়া পড়িলাম। কালীগতি ও হিমাংশুবাবু আমার অনিচ্ছা লক্ষ্য করিয়া আর কোনো প্রশ্ন করিলেন না, কিন্তু হরিনাথের মৃত্যু সংবাদ যে তাহাদের দুজনকেই বিশেষভাবে নাড়া দিয়েছে তা বুঝিতে কষ্ট হইল না। দুপুর বেলাটা বোধ করি নিঃসঙ্গভাবেই ঘরে বসিয়াই কাটাইতে হইত, কারণ হিমাংশুবাবু আহারের পর একটা জরুরি কাজের উল্লেখ করিয়া অন্দরমহলে প্রস্থান করিয়াছিলেন। কিন্তু বেবি আসিয়া আমাকে সঙ্গদান করিল। সে আসিয়া প্রথমেই ব্যোমকেশের খোঁজ খবর লইল, তারপর আমাকে নানা প্রকার বিচিত্র প্রশ্ন করিয়া ও নিজেদের পারিবারিক বহু গুপ্ত রহস্য প্রকাশ করিয়া গল্প জমাইয়া তুলিল।
হঠাৎ এক সময় বেবি বলিল, মা আজ 3 দিন ভাত খাননি। আমি জিজ্ঞাসা করিলাম, তার অসুখ করেছে বুঝি? মাথা নাড়িয়া গম্ভীর মুখে বেবি বলিল, না, বাবার সঙ্গে ঝগড়া হয়েছে। এ বিষয়ে তাকে প্রশ্ন করিয়া আরো কিছু সংবাদ সংগ্রহ করা ভদ্রচিত হইবে কিনা ভাবিতেছি। এমন সময় খোলা জানলা দিয়া দেখিলাম একটা সবুজ রঙের সিদান বডির মোটর গ্যারেজের দিক হইতে নিঃশব্দে বাহির হইয়া যাইতেছে। আমি তাড়াতাড়ি উঠিয়া জানলার সম্মুখে গিয়া দাঁড়াইলাম। গাড়িখানা সাবধানে ফটক পার হইয়া শহরের দিকে মোড় লইয়া অদৃশ্য হইয়া গেল। দেখিলাম চালক স্বয়ং হিমাংশু বাবু। গাড়ির অভ্যন্তরে কেহ ছিল কিনা দেখা গেল না। বেবি আমার পাশে আসিয়া দাঁড়াইয়াছিল, বলিল, আমাদের নতুন গাড়ি। ফিরিয়া আসিয়া বসিলাম। হিমাংশু বাবু ঠিক যেন চোরের মতো মোটর লইয়া বাহির হইয়া গেলেন। কোথায় গেলেন? সঙ্গে কেহ ছিল কিনা? তিনি গোড়া হইতেই আমাদের কাছে একটা কিছু লুকাইবার চেষ্টা করিতেছেন। আমাদের আগমন তাহার কাছে বাধা সৃষ্টি করিয়াছে। তাই ভেতরে ভেতরে তিনি অধীর হইয়া পড়িয়াছেন, অথচ বাহিরে কিছু করিতে পারিতেছেন না। এই ধারণা ক্রমেই আমার মনে দৃঢ়তর হইতে লাগিল। তবে কি তিনি হরিনাথের অন্তর্ধানের গূঢ় রহস্য কিছু জানেন? তিনি কি জানিয়া শুনিয়া কাহাকেও আড়াল করিবার চেষ্টা করিতেছেন? ভীত দৃষ্টি রুগ্নকায় অনাদি সরকারের কথা মনে পড়িল। সে কাল প্রভুর পায়ে ধরিয়া কাঁদিতেছিল। কি জন্য? ও মহাপাপ আমি করিনি। কোন মহাপাপ থেকে তিনি নিজেকে অব্যাহতি করবার চেষ্টা করিতেছিল? বেবি আজ আবার একটি নতুন খবর দিল। হিমাংশু বাবু ও তার স্ত্রী মধ্যে ঝগড়া চলিতেছে। ঝগড়া এত দূর গড়াইয়াছে যে স্ত্রী 3 দিন আহার করেন নাই। কি লইয়া ঝগড়া? হরিনাথ মাস্টার কি এই কলহ রহস্যের অন্তরালে লুকাইয়া আছে? তুমি কি ছবি আঁকতে জানো? বেবির প্রশ্নে চিন্তাজাল ছিন্ন হইয়া গেল আমার। অন্যমনস্কভাবে বলিলাম, জানি। ঝামর চুল উড়াইয়া বেবি ছুটিয়া গেল। কোথায় গেল ভাবিতেছি, এমন সময় সে একটি খাতা ও পেন্সিল লইয়া ফিরিয়া আসিল। খাতা ও পেন্সিল আমার হাতে দিয়া বলিল, একটা ছবি এঁকে দাও না, খুব ভালো ছবি। খাতাটা বেবির অঙ্কের খাতা। তাহার প্রথম পাতায় পাকা হাতের লেখা রইয়াছে, শ্রীমতী বেবি রানী দেবী। জিজ্ঞাসা করিলাম, এ কি তোমার মাস্টার মশাইয়ের হাতের লেখা? বেবি বলিল, হ্যাঁ। খাতার পাতা উল্টাইতে উল্টাইতে আশ্চর্য হইয়া গেলাম। বেশিরভাগই উচ্চ গণিতের অঙ্ক। বেবির হাতের লেখা যোগ বিয়োগ খুব অল্পই আছে। আবার জিজ্ঞাসা করিলাম, এসব অঙ্ক কে করেছে? বেবি বলিল, মাস্টার মশাই। তিনি খালি আমার খাতার মধ্যে অঙ্ক করতেন। দেখিলাম মিথ্যে নয়। খাতার অধিকাংশ পাতায় মাস্টারের কঠিন দীর্ঘ অঙ্কের অক্ষরে পূর্ণ হইয়া আছে। কি ব্যাপার বুঝিতে পারিলাম না। একটা ছোট মেয়েকে গণিতের গোড়ায় কথা শিখাইতে গিয়া কলেজের শিক্ষতব্য উচ্চ গণিতের অবতারণার সার্থকতা কি? খাতার পাতাগুলো উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে দেখিতে এক স্থানে দৃষ্টি পড়িল। একটা পাতার আধখানা কাগজ কে ছিঁড়িয়া লইয়াছে। একটু অভিনিবেশ সহকারে লক্ষ্য করিতেই মনে হইল যেন পেন্সিল দিয়া খাতার উপর কিছু লিখিয়া পরে কাগজটা ছিঁড়িয়া লওয়া হইয়াছে। কারণ খাতার পরের পৃষ্ঠায় পেন্সিলের চাপা দাগ অস্পষ্টভাবে ফুটিয়া রহিয়াছে। আলোর সম্মুখে ধরিয়া নখচিহ্নের মতো দাগগুলি পড়িবার চেষ্টা করিলাম, কিন্তু পড়িতে পারিলাম না। বেবি অধীর ভাবে বলিল, ও কি করছো? ছবি এঁকে দেখাও না। ছেলেবেলায় যখন স্কুলে পড়তাম তখন এই ধরনের বর্ণহীন চিহ্ন কাগজের উপর ফুটাইয়া তুলিবার কৌশল শিখিয়াছিলাম। এখন তাহা মনে পড়িয়া গেল। বেবিকে বলিলাম, একটা ম্যাজিক দেখবে? বেবি খুব উৎসাহিত হইয়া বলিল, হ্যাঁ দেখব। তখন খাতা হইতে এক টুকরো কাগজ ছিঁড়িয়া তাহার উপর পেন্সিলের শীষ ঘষিতে লাগিলাম। কাগজটা যখন কালো হইয়া গেল
তখন তার সন্তর্পণে ওই অদৃশ্য লেখার উপর বুলাইতে লাগিলাম। ফটোগ্রাফারের নেগেটিভের যেমন রাসায়নিক জলে ধৌত করিতে করিতে তাহার ভেতর হইতে ছবি পরিস্ফুটিত হইয়া উঠিতে থাকে, আমার মৃদু ঘর্ষণের ফলেও তেমনি কাগজের উপর ধীরে ধীরে অক্ষর ফুটিয়া উঠিতে লাগিল। সবগুলি অক্ষর ফুটিল না, কেবল পেন্সিলের চাপে যে অক্ষরগুলি কাগজের উপর গভীরভাবে দাগ কাটিয়াছিল সেগুলি স্পষ্ট হইয়া উঠিল। ওং হিং ক্লিং। রাত্রি 11:05 পড়িবে। সম্পূর্ণ দুর্বোধ্য অক্ষরগুলো অর্থ বুঝিবার চেষ্টা করিলাম, কিন্তু বিশেষ কিছু বুঝিতে পারিলাম না। ওং হ্রিং ক্লিং বোধহয় কোনো মন্ত্র হইবে, কিন্তু সে যাই হোক, হস্তাক্ষর যে হরিনাথ মাস্টারের তাহাতে সন্দেহ রহিল না। প্রথম পৃষ্ঠার লেখার সঙ্গে মিলাইয়া দেখিলাম অক্ষরের ছাঁদ একই প্রকারের। বেবি ম্যাজিক দেখিয়া বিশেষ পরিতৃপ্ত হয় নাই। সে ছবি আঁকিবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিল। তাহার খাতার কুকুর, বাঘ, রাক্ষস প্রভৃতির বিভিন্ন জন্তুর চিত্তাকর্ষক ছবি আঁকিয়া তাকে খুশি করিলাম। মন্ত্রলেখা কাগজটা আমি ছিঁড়িয়া লইয়া নিজের কাছেই রাখিয়া দিলাম। বেলা 3:30 সময় হিমাংশুবাবু ফিরিয়া আসিলেন। মোটর তেমনি নিঃশব্দে প্রবেশ করিয়া বাড়ির পশ্চাতের গ্যারেজের দিকে চলিয়া গেল। কিছুক্ষণ পর হিমাংশুবাবুর গলার আওয়াজ শুনিতে পাইলাম। তিনি ভুবন বেয়ারাকে ডাকিয়া চায়ের বন্দোবস্ত করিবার হুকুম দিতেছেন। ব্যোমকেশ যখন ফিরিয়া আসিল তখন সন্ধে হয় হয়। কুমার গাড়ি হইতে নামিলেন না। ব্যোমকেশকে নামাইয়া দিয়া শরীরটা তেমন ভালো ঠেকতেছে না এই কথা বলিয়া চলিয়া গেলেন। তখন ব্যোমকেশের অনারে আরো একবার চা আসিল। চা পান করিতে করিতে কথাবার্তা আরম্ভ হইল। দেওয়ানজিও আসিয়া বসিলেন। ব্যোমকেশকে জিজ্ঞাসা করিলেন, কি হলো? ব্যোমকেশ চায়ে চুমুক দিয়া বলিল, বিশেষ কিছু হলো না। পুলিশের ধারণা হরিনাথ মাস্টারকে প্রজারা কেউ নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। দেওয়ানজি বলিলেন, আপনার তা মনে হয় না? ব্যোমকেশ বলিল, না, আমার ধারণা অন্যরকম। আপনার ধারণা হরিনাথ বেঁচে নেই? ব্যোমকেশ একটু বিস্মিত ভাবে বলিল, আপনি কি করে বুঝলেন? ও অজিত বলেছে? হ্যাঁ, আমারও তাই ধারণা বটে, তবে আমিও ভুলও করে থাকতে পারি। কিছুক্ষণ কোনো কথা হইল না। কালীগতি হঠাৎ বলিলেন, আমার বোধ হয় আপনি ভুল করছেন ব্যোমকেশ বাবু, হরিনাথ সম্ভবত মরেনি। ব্যোমকেশ কিছুক্ষণ কালীগতির পানে চাহিয়া রহিল, তারপর বলিল, আপনি নতুন কিছু জানতে পেরেছেন? কালীগতি ধীরে ধীরে মাথা নাড়িয়া বলিলেন, না, তা ঠিক জানা বলা চলে না, তবে আমার দৃঢ় বিশ্বাস সে ওই বনের মধ্যে লুকিয়ে আছে। ব্যোমকেশ চমকিত হইয়া বলিল, বনের মধ্যে? এই দারুণ শীতে? হ্যাঁ, বনের মধ্যে কাপালিকের ঘর বলে একটা কুঁড়ে ঘর আছে। রাত্রে বাঘ ভাল্লুকের ভয়ে সম্ভবত ওই ঘরটায় লুকিয়ে থাকে। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, স্পষ্ট কোনো প্রমাণ পেয়েছেন কি? না, তবে আমার স্থির বিশ্বাস সে ওইখানেই আছে। ব্যোমকেশ আর কথা বলিল না। রাত্রে শয়ন করতে আসিয়া ব্যোমকেশ বলিল, চোরাবালির কথাটাও চারিদিকে রাষ্ট্র করে দিয়েছ তো? না না, আমি শুধু কথায় কথায় বলেছিলাম যে। বুঝেছি বুঝেছি বলে চেয়ারে বসে হাসতে লাগলো ব্যোমকেশ। আমি বললাম, তুমি তো ও কথা বলতে বারণ করনি। তোমার মনোভাব দেখছি রবিবাবুর গানের নায়কের মতো। যদি বারণ করো তাহলে গাইব না, আর যদি বারণ না করো তাহলে তারস্বরে গাহিব। যাই হোক, আজ দুপুরবেলা কি করলে বলো? দেখলাম ব্যোমকেশ সত্যি সত্যিই চটে নাই। বোধহয় ভিতরে ভিতরে তারও ইচ্ছা ছিল যে ওই কথাটা আমি প্রকাশ করে ফেলি। অন্তত তার কাজের যে কোনো ব্যাঘাত হয় নাই তাহা নিঃসন্দেহ। আমি তখন দ্বিপ্রহরে যা যা জানিতে পারিয়াছি সবই বলিলাম। মন্ত্রলেখা কাগজটাও দেখাইলাম। কাগজটা ব্যোমকেশ মন দিয়া দেখিল, কিন্তু বিশেষ ঔৎসুক্য প্রকাশ করিল না। বলিল,
নতুন কিছুই নয়, এসব আমার জানা কথা। এই লেখাটার দ্বিতীয় লাইন সম্পূর্ণ করলেই হবে। রাত্রি 11:45 গতে অমাবস্যা পড়িবে, অর্থাৎ হরিনাথ পাঁজি দেখেছিল। হিমাংশুবাবুর বহির্গমনের কথা শুনিয়া ব্যোমকেশবাবু মুচকি হাসিল, কোনো মন্তব্য করিল না। আমি তখন বলিলাম, দেখো ব্যোমকেশ, আমার মনে হয় হিমাংশুবাবু আমাদের কিছু লুকোবার চেষ্টা করছেন। তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, কিন্তু আমাদের অতিথি রূপে পেয়ে তিনি খুব একটা খুশি কিন্তু হননি। ব্যোমকেশ মৃদুভাবে আমার পিঠ চাপড়াইয়া দিয়া বলিল, ঠিক ধরেছ। হিমাংশুবাবু যে কত উঁচু মেজাজের লোক তা ওকে দেখে ধারণা করা যায় না। সত্যি অজিত, ওর মতো সহৃদয় প্রকৃত ভদ্রলোক খুব কমই দেখা যায়। যেমন করে হোক এই ব্যাপারে একটা রফা করতেই হবে। আমাকে বিস্ময় প্রকাশের অবকাশ না দিয়ে ব্যোমকেশ পুনশ্চ বলিল, অনাদি সরকারের রাধা নামে একটা বিধবা মেয়ে আছে, শুনেছ বোধহয়? তাকে দেখলুম আজ। আমি বোকার মতো তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সে বলিয়া চলিল, 17-18 বছরের মেয়েটি দেখতে মন্দ নয়, কিন্তু দুর্ভাগ্যের বিরণে আর লজ্জায় একেবারে নুইয়ে পড়েছে। দেখো অজিত, যৌবনের উন্মাদনায় অপরাধকে আমরা বড় কঠিন শাস্তি দিই, বিশেষত অপরাধী যদি স্ত্রীলোক হয়। প্রলোভনের বিরাট শক্তিকে হিসাবের মধ্যেই নেই না, যৌবনের স্বাভাবিক অপরিণামদর্শিতাকে হিসেব থেকে বাদ করে দিই। ফলে যে বিচার হয় সেটা সুবিচার নয়। আইনেই গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন বলে একটা সাফাই আছে, কিন্তু সমাজে এই সাফাইকে মানে না। আগুনের মতো সে নির্মম, যে হাত দেবে তার হাত পুড়বে। ব্যোমকেশকে কখনো সমাজ তত্ত্ব সম্বন্ধে লেকচার দিতে শুনি নাই। অনাদি সরকারের কন্যাকে দেখিয়া তাহার ভাবের বন্যা উতলাইয়া উঠিল কেন, তাহাও বোধগম্য হইল না। আমি ফ্যাল ফ্যাল করিয়া কেবল তাকে নিরীক্ষণ করিতে লাগিলাম। ব্যোমকেশ কিছুক্ষণ দেওয়ালের দিকে তাকাইয়া রহিল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল, আর একটা আশ্চর্য দেখেছি। সব ব্যাপারে মেয়েরাই মেয়েদের সবচেয়ে নিষ্ঠুর শাস্তি দেয়। কেন দেয় কে জানে। অনেকক্ষণ কথা হইল না। শেষে ব্যোমকেশ উঠিয়া পড়িয়া মোজা টানিয়া খুলিতে খুলিতে বলিল, রাত হলো, শোয়া যাক। এই ব্যাপারটা যে কিভাবে শেষ হবে কিছুই বুঝতে পারছি না। যা কিছু জ্ঞাতব্য সবই জানা হয়ে গেছে, অথচ লোকটাকে ধরবার কোনো উপায় নেই। তারপর গলা নামাইয়া বলিল, ফাঁদ পাততে হবে, বুঝেছ অজিত, ফাঁদ পাততে হবে। আমি বললাম, যদি কিছু বলবে ঠিক করে থাকো তাহলে একটু স্পষ্ট করে বলো। জ্ঞাতব্য কোনো কথাই আমি এখনো বুঝতে পারিনি। কিছু বোঝনি? কিচ্ছু না। আশ্চর্য, আমার মনে যা একটু সংশয় ছিল তা আজ শহরে গিয়ে ঘুচে গেছে। সমস্ত ঘটনাটি বায়োস্কোপের ছবির মতন চোখের সামনেই দেখতে পাচ্ছি। তারপর আমি একটু থেমে জিজ্ঞাসা করিলাম, শহরে সারাদিন কি করলে? ব্যোমকেশ জামার বোতাম খুলিতে খুলিতে বলল, মাত্র দুটো কাজ। কি সেই দুটো কাজ? যা করতে ব্যোমকেশ তাড়াহুড়ি করে অজিতকে না নিয়ে শহরের অভিমুখে চলে গেছিল। জানতে হলে বন্ধুরা, আমার আগামীকালের 7ম পর্বের গল্প পাঠ শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো আমার আজকের 6ষ্ঠ পর্বের চোরাবালি গল্পের গল্প পাঠ। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।